This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপডেট বাংলায় কোন কোন বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব চট করে দেখে নিই একবার ইস্যুগুলো এক এক করে। ইস্যু 1, আর কত নিচে নামবে বাংলাদেশ? ভারতের পতাকার অবমাননার পর এবার ভারতীয়দের লাথি মারার হুঁশিয়ারি কে হুঁশিয়ারি দিয়েছে, কেন হুঁশিয়ারি দিয়েছে দেখাবো। ইস্যু 2, গৃহযুদ্ধের পথে এবার বাংলাদেশ। ঠিকই শুনছেন, গৃহযুদ্ধের পথে বাংলাদেশ। এবার সরাসরি সংঘাতে বিএনপি ও ইউনূস সরকার। বিএনপি চাইছে নির্বাচন, ইউনূস সরকার বলছে সংস্কার। দেখাবো মজার বিষয়। ইস্যু 3, ছাত্র আন্দোলনের পুরোটাই কি তাহলে নাটক? আজকের দিনে দাঁড়িয়ে এই প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক। হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে কি এই চক্রান্ত করেছে মোহাম্মদ ইউনূস? ইস্যু 4, দিল্লির বিক্রমে চাপে পড়েছে ঢাকা। সংখ্যালঘু নিপীড়ন মেনে নিয়েছে ইউনূস প্রশাসন। কড়া বার্তা দিল্লির তরফ থেকে। যেগুলো বলছিলাম, আর কত নিচে নামবে বাংলাদেশ, আর কত নিচে নামবে বাংলাদেশ? ভারতের পতাকার অবমাননার পর এবার ভারতীয়দের লাথি মারার হুঁশিয়ারি। এবার ভারতীয়দের লাথি মেরে বের করার হুঙ্কার বাংলাদেশের আরো এক নেতার, যার হাত ধরে স্বাধীন হয়েছে বাংলাদেশ। সেই ভারতকেই, ভারতের নাগরিককেই লাথি মেরে বের করার হুঁশিয়ারি বাংলাদেশ গণ অধিকার পরিষদের নেতা তারেক রহমানের। আমরা যে মাঝে মাঝে বলি না 26 লাখ ভারতীয়, এগুলো কোথায়? একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে। কোনো উপায় নাই। ফেনী, নোয়াখালী এবং এই যে চট্টগ্রাম, যে এখানে ইকোনমিক জোন, ইন্ডিয়ান ইকোনমিক জোন, যারা ভাবেন এইখানে ইন্ডিয়া এসে কারখানা স্থাপন করবে, বাংলাদেশের অর্থনীতি সচল করবে, ভুল রাজ্যে আছেন। ইন্ডিয়া কখনো এটা করবে না, এভাবে হবে না। আমরা যেটা করছি এটা ক্লাসরুম। আমাদেরকে ওই অর্থনৈতিক অঞ্চলে যেতে হবে, একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে। কোনো উপায় নাই। জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথবাবু, শুভজিৎ রয়েছে নিউজরুম থেকে, রাজা লাইভ রিপোর্টিং করছিল। আমরা এর আগে দেখেছিলাম আমাদের জাতীয় পতাকার অবমাননা করা হয়েছিল বাংলাদেশে। ইউনূসের প্রেস সচিব কার্যত সেটা মেনে নিয়েছিলেন। আর এবার একজন নেতা, জানি না মানে ছোটখাটো নেতা না মাঝারি নেতা, তিনি রীতিমতন হুঁশিয়ারি দিচ্ছেন ভারতীয়দের লাথি মেরে বের করার। জগন্নাথ বাবু, খুব ভালো কথা, কিন্তু ভারতের বিদেশ সচিব যখন তথাকথিত তদারক সরকারের সঙ্গে কথাবার্তা বলতে গেলেন, যখন বললেন যে হিন্দুদের এই অবস্থা তারা মানবে না, মানে ভারত মানবে না, তখন করজোরে এই তদারকি সরকারের প্রধান একটা কথায় বলছিলেন, আপনারা ভিসা দিন, আমাদের লোকদের চিকিৎসা করতে যেতে দিন, আমাদের নিউ মার্কেটে বাজার করতে যেতে দিন, ভালো জামা কাপড় কিনতে যেতে দিন, আলু পেঁয়াজ কিনে আনতে যেতে দিন, সিলেদার্সের জুতো কিনে আনতে যেতে দিন। একজন বাংলাদেশিরা আসে আর প্যাকেট ভরে ভরে সিলেদার্সের জুতো কিনে নিয়ে যায়। আমরা শুধু বাংলাদেশিদের বলতে চাই, দেখুন, সদ্ভাব বা সম্পর্কের যে মেঘ, সে মেঘ কাটুক, কিন্তু আপনারা নুন তৈরি করতে পারেন না, আপনাদের দেশে আলু তৈরি হয় না, আপনারা কৃষি প্রধান দেশ হলেও আপনাদের দেশের ফুড সিকিউরিটি নেই, চালটাও এদেশ থেকে যেতে হয়। এখনো 50,000 টন চাল এভরি ডে, নন বাসমতি রাইস 50 লক্ষ টন চাল প্রতিদিন যাচ্ছে। তো আমরা আলু পেঁয়াজ চাল আর নুনটাই না হয় বন্ধ করে দেবো, আপনারা লাথি মেরে দেখবো সেই পা দুটো পোলিওর পা হয়ে যায় কিনা, লাথি মারার ক্ষমতা থাকবে তো। ধন্যবাদ জগন্নাথ বাবু। দেখুন, এখানেই থামছে না। ভারতের চিকিৎসকদের হুঁশিয়ারি বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্রের। ভারত অনন্তকাল ধরে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ রাখুক, আর রোগী পাবে না। ভারতের ডাক্তারদের ফুটপাতে হকারি করতে হবে, হুঙ্কার বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্রের। হাস্যকর হুঙ্কার। ওরা মরবে, এই যে ভিসা বন্ধ করছে, আমি সাধুবাদ জানাই। অনন্তকালের জন্য ভারত ভিসা বন্ধ রাখবে। দেখেন ভারতের অর্থনীতি কি হয়। ডাক্তাররা রোগী পাবেন না, হকারি করে খেতে হবে, ফুটপাতে হকারি করতে হবে, ওদের হসপিটাল সব বন্ধ হবে। মানে বুঝতে পারছেন, এক একজন এক একটা কথা বলছে। 4 দিনে কলকাতা দখল, একজন বললেন ডাক্তাররা ফুটপাতে বসবে। জানি না, বাংলাদেশের এইসব নেতাদের মন্তব্য বোধ হয় যে কোনো লাভটা শোকে হার মানাচ্ছে। অন্যদিকে বাংলাদেশে বিচারের নামে প্রহসন চলছে। চিন্ময় প্রভুকে জেলবন্দি রাখতে ইউনূসের দেশে কট্টরপন্থী আইনজীবীদের নয়া কৌশল। চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবীকে সওয়ালে বাধা দেওয়া হয়, এমনটাই অভিযোগ।
যার জেরে চট্টগ্রাম আদালতে আজও হলো না জেলবন্দি সন্ন্যাসীর জামিন শুনানি এগোনোর আরজি মামলা শুনানি। চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী মাস্টারদার চট্টগ্রামে মানবাধিকার রক্ষার নির্ভীক লড়াই করলেও শেষ পর্যন্ত সেখানকার কট্টরপন্থী আইনজীবীদের নয়া কৌশলে সব চেষ্টায় বৃথা যায়। এমনকি দেখা হলেও চিন্ময় কৃষ্ণ প্রভুকে তার আইনজীবীর সঙ্গে কথা বলতে দেওয়া হলো না। বুঝতে পারছেন কি অবস্থা? আমরা আজকে অনেক লয়ার ওখানে মোর দেন 50 ওই জজ সাহেবের রুমে শুনানি করলাম যে আপনি এখন জজ সাহেব আরেকটা পয়েন্ট ধরে বসলেন। উনি বলেন যে আরেকটা জুনিয়র লয়ার এইবারের, তার মানে চট্টগ্রাম বেড়ার একটা লয়ার লাগবে। তো আমি তো অবাক হয়ে গেলাম, দেয়ার ইজ নো প্রভিশন অফ ল, আরেকটা লয়ার লাগার কথা না। আমি তো লয়ার সই করেছি, আমি ওকালতনামা নিয়েছি, আরেকটা লয়ার তো লাগার কথা না। জজ সাহেব এবং অন্যান্য লয়ার যারা প্রসিকিউশনের লয়ার, মোর দেন 45 লয়ার চলে আসলো আবার একইভাবে। ওনারা এসেই বলতেছে যে না উনি পারেন না, উনি এখানে এসে পারেন না, উনি এখানে লয়ার এঙ্গেজ করতে হবে। তারপরও আমি রিকোয়েস্ট করলাম সিনিয়র লয়ারদেরকে যে আপনারা থাকেন, আমরা আপনার লয়ার্স ফি আমরা দেব। আমি তো আর চট্টগ্রামে বারে প্র্যাকটিস করি না, আমি প্র্যাকটিস করি সুপ্রিম কোর্ট বারে। তো আমি তো সুপ্রিম কোর্টের বারের মেম্বার, বার অ্যাসোসিয়েশন যদি হয় সে সারা বাংলাদেশে মানে মুভ করতে পারে, এটা হলো আইন। এখন আইন যদি কেউ লঙ্ঘন করে, আমার তো করার কিছু নাই, আমার হাতে তো আমার অস্ত্র নাই। জজ সাহেব করেছে কি, সব শুনে উনি এটাকে পেন্ডিং রেখে দিলেন, উনি কোনো অর্ডার দিলেন না। তাহলে কি বিচার ব্যবস্থা কোথাও কম্প্রোমাইজ হচ্ছে বলে আপনার মনে হচ্ছে? আমার তো এরকম একটা ধারণা। আমি আজকে তো মর্মাহত হলাম। বিজ্ঞ আদালত ওনাকে অনেক সুযোগ দিয়েছেন মামলা শুনানি করার জন্য। উনি যদিও বলেছেন যে ওনার পাওয়ার অধিকার ছিল, তবে ওনার কোর্ট ওনাকে পাওয়ার দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন। বারবার ওনাকে বলা হয়েছে যে এইবারের এখন যে কোনো একজন আইনজীবী আপনি এনে ওকালতনামা দিয়ে শুনানি করেন, আমি আপনার জন্য অপেক্ষা করব। বাট উনি পরপর 3 বার আদালত এই মামলা শুনানির জন্য উঠেছেন, বাট উনি ব্যর্থ হয়েছেন, আনতে পারে নাই। যার কারণে বিজ্ঞ আদালত এই মামলাটা আগামী ধার্য তারিখ, যে তারিখ 2-1 সেদিন শুনানির জন্য রেখেছেন। আমরা রোজ আশা করে বসে থাকি কি কিছু পজিটিভ নিউজ আসবে। আমরা দেখলাম কি একটা টেকনিক্যাল গ্রাউন্ডে কি ওনার কেউ লোকাল লয়ার নেই, সেই জন্যে আজকে শুনানি হয়নি। আমরা মিস্টার পরিতোষ ঘোষ, ওনাকে আমরা ধন্যবাদ জানাই কি উনি ঢাকা সুপ্রিম কোর্ট থেকে এসে ওনার জন্য হয়ে প্রস্তুত হয়েছিলেন, কিন্তু তার সত্ত্বেও এই টেকনিক্যাল গ্রাউন্ডকে ওনার লোকাল লয়ার নেই, অন রেকর্ড লয়ার নেই, পিছিয়ে দেওয়া হয়েছে। এটা খুব আনফর্চুনেট। আচ্ছা, বাংলাদেশে কি গৃহযুদ্ধের পরিস্থিতি হচ্ছে? সরাসরি ঠোকাঠুকি বিএনপি আর ইউনূসের তদারকি সরকারের মধ্যে। দ্রুত নির্বাচন চাইছে খালেদা জিয়ার বিএনপি। কোন খালেদা জিয়া, যাকে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন সরকার বের করে এনেছিল? অন্যদিকে সংস্কারে মরিয়া ইউনূসের তদারকি সরকার। বিএনপি নেতাই বলছেন দেশে গণতন্ত্র নেই। রিপিট করছি, বিএনপি নেতা বাংলাদেশে দাঁড়িয়ে বলছেন যে বাংলাদেশে গণতন্ত্র নেই। তবে কি ব্যানানা রিপাবলিক বাংলাদেশ? এই প্রশ্ন উঠছে। বানানা রিপাবলিক, ব্যর্থ গণতন্ত্র বলতে এই শব্দবন্ধই ব্যবহার করা হয়। বাংলাদেশ কি বানানা রিপাবলিক হয়ে উঠছে? ভারতের কেউ নন, বাংলাদেশে আক্রান্ত হিন্দুরাও নন। প্রশ্ন তুলে দিলেন খালেদা জিয়ার পার্টি বিএনপির স্থায়ী কমিটির এক নেতা। নজরুল ইসলাম নামে ওই নেতা বলেছেন, আমরা ফাঁসিবাদের পতন ঘটিয়েছি, কিন্তু গণতন্ত্র এখনো কোনো প্রতিষ্ঠা করতে পারি নাই। সত্যি তো তাই। 5ই অগস্ট থেকে 12ই ডিসেম্বর, 4 মাস 1 সপ্তাহ পেরিয়ে গেল। বাংলাদেশের নির্বাচন নিয়ে বিন্দুমাত্র আলোচনা হয়নি। তদারকি সরকার আর মোহাম্মদ ইউনূসের একাধিপত্য চলছে, উল্টে মহাবিপাকে গেরস্ত। আসলে দেশ চালানোর মাথারা নিজেদের বাঁচাতেই ব্যস্ত। ইউনূস বনাম বিএনপি, এই পরিস্থিতি তৈরি হচ্ছে ক্রমশ। ইউনূস শিবিরের তরুণ তুর্কি তদারকি সরকারের অন্যতম উপদেষ্টা নাহিদ ইসলাম। সাম্প্রতিক সাক্ষাৎকারে নাহিদের অভিযোগ, রাজনৈতিক দলগুলো চাইছে সংস্কার তাদের অধীনেই হোক, তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে। বৃহস্পতিবার ইউনূস ঘনিষ্ঠ উপদেষ্টা নাহিদকে পাল্টা নিশানা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম। ইউনূস কি বিএনপির হাতেই বধ হতে চলেছেন? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।